অমিতাভ বচ্চনের তো সব ছবি ফেভারিট আমার। অমিতাভ বচ্চনের কোনো একটা ফেভারিট হয় না, মানে আই এম বায়াস অ্যাবাউট দ্যাট অ্যাক্টর। শাহরুখ খানের সমস্ত, দিলওয়ালে দুলহানিয়া তো আমি 7 বার না 8 বার দেখেছি। বৃষ্টির দিনে তেলে ভাজা মুড়ি নিয়ে বসে আড্ডা মারতো, আমি সেই জেনারেশনের মানুষ। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে চলে এসেছি আড্ডা উইথ আর্টিস্টের তৃতীয় পর্ব নিয়ে, পাওয়ার্ড বাই ফর্মুলা বক্স অ্যান্ড অ্যাসেট ফ্যাক্টরি। তো আজকে আমাদের এপিসোডটা একটু ইন্টারেস্টিং হবে। কেন বলো তো? কেন কি আজকে আমাদের সঙ্গে রয়েছে স্পেশাল গেস্ট, অভিনেত্রী এবং সিরিয়ালের জনপ্রিয় মুখ দেবযানী চ্যাটার্জি। তো খুবই এক্সাইটেড আজকে তোমার সাথে কথা বলতে পেরে। তোমার অনেক মুভি আমি দেখেছি, খুবই ভালো লাগে তোমার। তো কেমন চলছে? থ্যাংক ইউ থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি। ইয়া, আ প্লেজার। তো কেমন চলছে এই লকডাউনে, করোনা ভাইরাসের সিচুয়েশনে? না, এখন তো আর লকডাউন নেই, এখন তো আমরা কাজ শুরু করে দিয়েছি, তো এখন তো আর লকডাউনের ব্যাপার নেই। তো কাজ চলছে, টেলিভিশনে কাজ চলছে। যমুনা ঢাকি বলে একটা সিরিয়াল হয় জি বাংলায়, তো সেটাতে করছি আমি, তো সেটা নিয়েই ব্যস্ত আছি এখন। আচ্ছা, তো তোমার কাছ থেকে আমি জেনে নেবো যে তুমি তো ইন্ডাস্ট্রি অনেক পুরনো একজন আর্টিস্ট, অনেকদিন আগে থেকেই তোমাকে আমরা দেখতে পাই। তো তোমার এই ইন্ডাস্ট্রিতে আসাটা কিভাবে, মানে তোমার জার্নি যদি তুমি শেয়ার করো। আমার জার্নিটা মানে আমাদের বন্ধুদের একটা দল ছিল আর কি থিয়েটারে। তো আমি থিয়েটারের আমার একটা চর্চা ছিল, খুব একটা হার্ডকোর থিয়েটার আমি করিনি, বাট আমাদের নিজেদের বন্ধুদের মধ্যে একটা থিয়েটারের চর্চা ছিল। সেই থিয়েটারের সেরকমই একটা শোতে আর কি ইন্ডাস্ট্রির কিছু লোকজন এসেছিলেন। তো তারা এসে তারপরে তাদের ভালো লাগে এবং দে অফার্ড মি আ রোল। ওই সময় একটা সিরিয়াল হতো, দে অফার্ড মি আ রোল। তো তারপরে আমি মানে আমি ওটা খুব ক্যাজুয়ালি নিয়েছিলাম, আই ওয়াজ নট ভেরি সিরিয়াস। কি অতটা আমার প্ল্যান ছিল না কি ইন্ডাস্ট্রিতে একদম প্রফেশনালি। অ্যাক্টিং ওয়াজ অলওয়েজ মাই প্যাশন, বাট ওটাকে প্রফেশন হিসেবে নেব কিনা সেই সময় আমি খুব একটা এই বিষয়ে আর কি শিওর ছিলাম না। তো বাট আমি জাস্ট আই টুক দ্য অফার এমনি ক্যাজুয়ালি আর করেছিলাম আর কি কাজটা। তো তারপরে আমার মনে হলো না, আই মিন এটাই বোধহয় যেটা আমার করা উচিত, and so I left everything and joined the industry. তারপর থেকে তো শুরু হয়ে যায় as such। আমি সত্যি কথা বলতে কি, আমি যেটা প্রচুর অভিনেতা অভিনেত্রীর একটা স্ট্রাগল থাকে যে I have to struggle for this, I have to struggle for this role, I have to struggle for that, সেটা আমার ক্ষেত্রে লাকিলি I am blessed enough যে আমার সেটা করতে হয়নি। তো প্রথম কাজটা করার পর দ্বিতীয় কাজ, দ্বিতীয়র পর তৃতীয় কাজ, offer started pouring in television, mostly television, because started with television. আর ছবির সে অর্থে তো আমি ছবি করি না, মানে খুবই কম ছবি করি, ছবির অফারও আমার কাছে খুবই কম আসে। কিন্তু একটা প্যারালাল একটা ছবির অফার মাঝে মাঝে তখনও এসেছে, এখনো আসছে, এইভাবেই করা। কিন্তু মূলত টেলিভিশনটা থেকেই আমার অভিনয় জীবনটা শুরু আর কি। তো টকিং অ্যাবাউট বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি, তোমার অনেক কাজ আমরা দেখেছি। তো তোমার দুর্গা সহায় মুভিটাও আমি দেখেছি, আমার খুবই ভালো লেগেছে তোমার চরিত্রটা। তো আমি জানতে চাইবো যে তুমি মানে কোন অ্যাক্টর বা ডিরেক্টর এমন কি কেউ আছে যার সাথে তোমার কাজ করে ভীষণ ভালো লেগেছে, বা তুমি আরেকবার ঋতুপর্ণ সেনগুপ্ত। কারণ আমি আবাহমানে একটি ছোট্ট চরিত্র অভিনয় করি। ঋতুদের সঙ্গে আমার বিরাট বড় চরিত্র অভিনয় করার সুযোগ আমি পাইনি, হয়তো ঋতু আজকে বেঁচে থাকলে হতো, তাও আমি জানি না, কিন্তু পাইনি। কিন্তু ওই যেটুকু করেছি ওতেই আমি অনেক কিছু শিখেছি এবং আমার মনে হয়েছে যে সব থেকে এনজয় করেছি ওই সময় ওই কাজটা করে। আমার একটা নতুন ছবি আসবে আফটার এই লকডাউনটা কেটে গেলে, সিনেমা হল খুললে, গুলদাস্তা বলে একটি ছবি, আমি জানি না তোমরা প্রমোশনটা কিছুটা হয়েছে, এখন হয়নি, কিছুটা হয়েছে। তো সেখানে আমি একটি 3টি প্রধান চরিত্র নিয়ে গল্প, তার মধ্যে আমি একটি প্রধান চরিত্র, অর্জুন দত্তের ডিরেকশন। তো ওইটা আমি লুকিং ফরওয়ার্ড, মানে ছবিটা কিরম দাঁড়ায়, মানুষের কেমন লাগে। ছবি আমি কমই করি, কিন্তু একেবারে যে করি না তাও নয়, এই আর কি। তো তোমার বলিউড নিয়ে কি মানে বক্তব্য? কি বলিউড থেকে কোনো মানে অফার তুমি কি পেয়েছো, বা তুমি কি করতে চাও?
করতে চাই তো ডেফিনেটলি। এখন বম্বেতে তো প্রচুর ভালো ভালো ওটিটি প্ল্যাটফর্মে আমাদের বাংলার প্রচুর শিল্পী গিয়ে কাজ করছেন এবং ভালো ভালো কাজ করছেন। নিশ্চয়ই যদি চরিত্র সেরকম হয়, যদি আমাকে স্যুট করে, যদি আমি মনে করি আমি কমফোর্টেবল চরিত্রটা করতে, আমি নিশ্চয়ই বম্বেতে কাজ করতে চাই। কিন্তু আমার একটা সমস্যা আছে, আমি হিন্দিটা বলতে পারি কিন্তু অতটা ফ্লুয়েন্ট নয়। তো ওটা আমার একটা মনে হয় যেন যে ওটা হয়তো ওটা একটা অসুবিধা হয়ে দাঁড়াতে পারে, বাট আই থিঙ্ক আই ক্যান ওভারকাম দ্যাট। আমি হিন্দি বলতে পারি না তা না, বাট হ্যাঁ ভালো চরিত্র পেলে নিশ্চয়ই কাজ করতে চাই আমি, কেন চাইবো না। মানে বম্বে তো মানে ন্যাশনালি মানুষ দেখতে পাবেন তখন, আমরা তো এখানে একটা রিজিওনাল মার্কেটের মধ্যে আবদ্ধ রয়েছি, ন্যাশনালি মানুষ দেখতে পাবেন, ডেফিনেটলি কাজ করতে চাইবো। হ্যাঁ কেন কি এখন বাংলা অনেকেই বাঙালি অ্যাক্টর বাংলা থেকে অনেক শিল্পীরা এখন বম্বেতে কাজ করছেন এবং ভালো ভালো কাজ করছেন, খুব ভালো ভালো কাজ করছেন। সুতরাং হ্যাঁ ইচ্ছে তো ডেফিনেটলি করে, আমি শিল্পী হিসেবে ইচ্ছে হওয়াটা খুব স্বাভাবিক। তো বম্বে থেকে যদি মানে বম্বেতে কোনো ফিল্মে যদি কাজ করতে চাও তো তাহলে কোন ডিরেক্টরের সাথে কাজ করতে চাও, মানে কার ছবি ভালো লাগে বা লেগেছে? এই তো এটা প্রচুর আছে, ওখানে প্রচুর আছে। কার নাম বলবো? ডেফিনেটলি সুজিত সরকার আমার খুব ফেভারিট ডিরেক্টর। আরো তো প্রচুর আছে, কার কথা বলবো, যারা ভালো ভালো কাজ করছে না এখন, ভীষণ ভালো ভালো কাজ করছেন। এই মুহূর্তে আমার সুজিত সরকারের নামটাই মাথায় আসছে, এছাড়া আরো আছে, অনেকে আছে, সবাই খুব ভালো ভালো কাজ করছে। তো বিশাল ভারদ্বাজ, অফ কোর্স বিশাল ভারদ্বাজ, সুজয় ঘোষও আছেন তাদের মধ্যে। সুজয় ঘোষও আছেন ডেফিনেটলি। তো রিসেন্টলি এই মানে বলিউডের কথা থেকেই মনে পড়লো, রিসেন্টলি এখন যেটা চলছে বলিউডে বা কিছুটা টলিউডে এসে মানে আভাস এসছে, তো নেপোটিজম ব্যাপারটা এখন খুব চলছে। তো তোমার কি মতামত এই নেপোটিজম ব্যাপারটা থেকে? না, আমি নেপোটিজমটা বাংলায় চলে না, নেপোটিজমটা চলে না, নেপোটিজম বলবো না, বরং আমি বলতে পারি এটাকে ফেভারিটিজম। স্বজন পোষণ নিশ্চয়ই আছে, সেটা দেখো, সেটা সব ইন্ডাস্ট্রিতেই আছে, আমাদের ইন্ডাস্ট্রি একা বলে নয়, সমস্ত ইন্ডাস্ট্রিতেই আছে স্বজন পোষণ, আমরা তার বাইরে নই। তো আমাদের ইন্ডাস্ট্রিতেও আছে। স্বজন পোষণকে পুরোপুরি অ্যাভয়েড করা সম্ভব বলে আমার মনে হয় না, এটা যুগ যুগান্তর ধরে হয়ে আসছে। একজন ডিরেক্টর কোন শিল্পীর সঙ্গে কাজ করবেন এটা তার প্রেরোগেটিভ, অফ কোর্স, আমরা তাকে করতে পারি। তবে হ্যাঁ, আমার যেটা মনে হয় যে এটা যদি কোনো ভালো ট্যালেন্টকে আটকায়, যদি এরকম হয় যে কোনো ভালো অভিনেতাকে আমি আটকে দিলাম বা অভিনেত্রীকে আমি আটকে দিলাম, তাকে কাজ করতে দিলাম না, শুধুমাত্র নিজের পোটরি, যে মানে পোটরি অফ অ্যাক্টরস আছে তাদের দিয়েই কাজ করালাম, যেটা বাংলায় হয়। তুমি দেখবে 5 জন ডিরেক্টর কাজ করেন এবং 10 জন আর্টিস্টিক ঘুরিয়ে ফিরিয়ে শিল্পী সব ছবিতে আছে। এই কোটরির মধ্যে তাদের দিয়েই কাজ করাবো, অথচ বাইরের ট্যালেন্টকে দেবো না বা অন্য অন্য শিল্পীদের আমরা সুযোগ দেবো না, সেটা যদি হয় সেটা ইন্ডাস্ট্রির পক্ষে খুব খারাপ। ইন্ডাস্ট্রির গ্রোথটা সেখানে ডেফিনেটলি হ্যাম্পার করবে, যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে করছে। আমি মনে করি না যে আমাদের ইন্ডাস্ট্রি, বাংলা, আমি ছবির কথা বলছি, টেলিভিশনের কথা বলছি না, বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটা সেভাবে গ্রো করতে পেরেছে বা পাচ্ছে যতটা করা উচিত ছিল। তার ওয়ান অফ দ্য মেইন রিজনস হচ্ছে এটা, আমাদের সর্বসাকল্যে 5টি ডিরেক্টর কাজ করেন এবং 10টি অভিনেতা অভিনেত্রী কাজ করেন। এটা আমার বলার কিছু নেই, তোমরা যদি ছবি দেখো তোমরা বুঝতেই পারবে। তো বাদ বাকি তো বাইরের কোনো ভালো ডিরেক্টরও কাজ করেন না, আর ভালো অভিনেতা অভিনেত্রীকে সুযোগও দেওয়া হয় না। সুতরাং এটা আমার মনে হয় এটা ইন্ডাস্ট্রির পক্ষে, ইন্ডাস্ট্রি গ্রোথের পক্ষে খুব খারাপ, খুব খারাপ। আর সেটা বাংলাতেও আছে, হিন্দিতে যেরকম আছে বাংলাতেও আছে, ডেফিনেটলি আছে। ওখানে অনেক বড় স্কেলে আছে বিকজ ইন্ডাস্ট্রিটা অনেক বড়, আমাদের ইন্ডাস্ট্রিটা ছোট, আমাদের ছোট স্কেলে আছে, এটাই ডিফারেন্স, বাট ইটস দেয়ার, ডেফিনেটলি দেয়ার, বাট ইটস নট নেপোটিজম, ইটস ফেভারিটিজম, তুমি যেটা বললে। অ্যাবসলিউটলি ফেভারিটিজম। তাহলে তুমি ট্যালেন্ট ওভার ফেভারিটিজম সাপোর্ট করছো, তাই তো? অফ কোর্স, ডেফিনেটলি 100 বার, এটা তো হওয়াই উচিত, না হলে কি করে হবে? মানে একজন ডিরেক্টর শুধু 5 জন শিল্পীকে দিয়ে কাজ করে যাবেন, সেটা কি করে হতে পারে? মানে সেটা তো কোনো ইন্ডাস্ট্রি ভালো জিনিসটা বেরিয়ে আসবে কি করে? তাহলে ট্যালেন্টকে তো সুযোগ দিতেই হবে। তো তোমাকে এবার কিছু প্রশ্ন করছি, যেমন তোমার
5টা প্রিয় মুভির নাম বলো, যেমন যাও যে কোনো জনারের হতে পারে, তোমার 5টা সবথেকে প্রিয় মুভি যেটা তোমার খুব ভালো লেগেছে নাম বলো। বাংলা, বাংলা, হিন্দি, যা তোমার পছন্দ। বাংলা প্রিয় ভাবে মানে আলাদা করে আমার সত্যজিৎ রায়ের সব ছবি প্রিয়, নায়ক হচ্ছে আমার অল টাইম ফেভারিট। হ্যাঁ, 5টা মানে নায়ক আছে, অরণ্যের দিনরাত্রি, এগুলো সব সত্যজিৎ রায়ের ছবি। প্রচুর ছবি আছে, মানে একটা দুটো কি বলবো, নায়ক, অরণ্যের দিনরাত্রি, ওদিকে এই মুহূর্তে তো আমার হট করে মনে পড়ছে না, আমি বাংলা ছবিই বলছি, হিন্দিতে যাচ্ছি না। there are many সত্যজিৎ রায়ের তো সব, ঘরে বাইরে, ঋতুদার উৎসব, ঋতুদার দহন, ঋতুদার আবাহমান, ঋতুদার কি বলবো, উৎসব বললাম তো, ঋতুদার দোসর, তো মেনি নট অনলি 5টায় আবদ্ধ নয়, অনেক 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 আছে, অনেক আছে। তপন সিনহার প্রচুর ছবি আছে। তুমি যদি এখনকার মধ্যে বলো ভাবতে হবে, এখনকার ছবির মধ্যে যদি বলো আমার ভেবে বলতে হবে, কিন্তু পুরনো ছবি এই আমার মানে there are many। আর অন্য কোন জনারে, যেমন একটু আলাদা জনারে, হরর বা মানে অন্য কিছু কমার্শিয়াল জনারের কথা বলছো? কমার্শিয়াল জনারে বাংলা ছবি এখনকার সময় মানে আমি দেখি না, আমি বলতে পারবো না। কমার্শিয়াল ইন দ্য সেন্স, কমার্শিয়াল মানে অল মুভিজ আর কমার্শিয়াল, আমি বলছি মেইন স্ট্রিম মুভি, মানে মশালা মুভি, নাচ গান, হ্যাঁ যেটা মশালা মুভি বলতে আমি যেটা বলছি, সেটাতে আমি 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 সেটা খুব একটা দেখি। মশালা মুভি আমরা কেউই হয়তো খুব একটা পছন্দ করি না না, ডেফিনেটলি হিন্দিতে দেখি, বাংলায় দেখি না। আমার মনে হয় কোথাও একটা প্রেজেন্টেশনের একটা কোথাও মানে ল্যাক করে, মানে হিন্দির সঙ্গে সেটা কোনোভাবেই খাপ খায় না। সব থেকে বড় কথা আমার যেটা, আমি দেখো আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলা ভাষাটা তো খুব মিষ্টি ভাষা, বাংলা ভাষার একটা নিজস্ব সফিস্টিকেশন আছে। এই যে কমার্শিয়াল, সো-কল কমার্শিয়াল যে ছবিগুলো হয়, সেই ছবিতে আমি 2-4টে দেখার চেষ্টা করেছিলাম টেলিভিশনে, ডেফিনেটলি ফ্র্যাঙ্কলি স্পিকিং, বাট আই ডিডন্ট লাইক ইট। এবং যে শব্দগুলো বলা হয় বা যে ডায়লগ গুলো বলানো হয়, সেই ডায়লগ গুলোর সঙ্গে বাংলা ভাষাটা যায় না। মানে আমি হিন্দিতে যেটা বলতে পারি, মানে সেটাকেই যদি আমি বাংলায় ট্রান্সলেট করে বলি, অত্যন্ত খারাপ এবং চিপ শুনতে লাগে। সো আমার মনে হয় বাংলা কমার্শিয়াল মুভি, কমার্শিয়াল ইন দ্য সেন্স এই ধরনের মেইন স্ট্রিম মুভির, এটা একটা সব থেকে বড় সমস্যা। বাংলা ভাষার কতগুলো অ্যাডভান্টেজ আছে, বাংলার ভাষার কতগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে। তো সেই জন্য এই ধরনের ছবি আমার দেখতে ভালো লাগে না, আমি দেখি না। আমার মনে হয় না সেটা প্রপারলি করা যাবে এই ভাষায়, সেটা প্রপারলি, যেটা হিন্দি ছবিতে যদি আমি একটা দবাং দেখি, বা আমি যদি রোহিত শেট্টির ছবিগুলো দেখি, ফুল অন কমার্শিয়াল মুভি, ফুল অন মশালা মুভিজ, বাট আমাদের দেখতে ভালো লাগে বিকজ তার প্রেজেন্টেশনটা সেরকম হয়। আমরা সেটাকে দেখে বানাচ্ছি, কিন্তু আমরা প্রেজেন্ট করতে পারছি না সেইভাবে, অনেকগুলো কারণ আছে, অর্থর অভাব আছে, ডেফিনেটলি উই ডোন্ট হ্যাভ দ্যাট মানি হুইচ দে হ্যাভ, কিন্তু আমরা আবার করছি, সেটা কোথাও আমার মনে হয় কাজ করছে না বা করে না। ওই জন্য আই ডোন্ট ওয়াচ দ্যাট কাইন্ড অফ মুভি ইন বেঙ্গলি। হিন্দিতে তো প্রচুর দেখি, ডেফিনেটলি অনেক দেখি। হিন্দিতে তো আমি সব ছবি বলতে পারো দেখি, all the movies, and I'm a big time fan of Amitabh Bachchan, so আমার তো উনার যা কিছু হয় আমি তাই দেখি। আমার শাহরুখ খানের বিরাট ফ্যান, তো শাহরুখ খানের all movies I have seen, I watched, so it is not that কি আমি only এই ধরনের ছবি দেখি, সেটা নয়, কিন্তু আমি কমার্শিয়াল মেইনস্ট্রিম ছবি দেখি, বাট ইন হিন্দি, নট ইন বেঙ্গলি। আমার মনে হয় বাংলায় ওই ধরনের ছবি প্রপারলি করা সম্ভব নয় যেভাবে ওরা করতে পারে। তো এই সেটা কিছুটা ভাষার জন্য, কিছুটা ডেফিনেটলি অর্থের জন্য তো করা সম্ভব হয় না। উই ডোন্ট হ্যাভ দ্যাট বাজেট ইন বেঙ্গল। তো তোমার বলিউডের মুভি দেখো বলছো, তো একটা আমি প্রচুর দেখি। শাহরুখ খানের একটা ফেভারিট মুভি বলো কোনটা, যেটা মানে অমিতাভ বচ্চনের তো সব ছবি ফেভারিট আমার। অমিতাভ বচ্চনের কোনো একটা ফেভারিট হয় না, মানে আই এম বায়াস অ্যাবাউট দ্যাট অ্যাক্টর,
I'm biased about him, so whatever he did in his life, whatever he is doing in his life right now, সব ছবি লাস্ট তো গুলাবো সিতাবো দেখলাম ডেফিনেটলি অসাধারণ। শাহরুখ খানেরও তাই, শাহরুখ খানের তো সব ছবি মোটামুটি দেখা, লাস্ট দুটো দেখিনি, জিরোটা দেখিনি, ভালো হয়নি শুনছি, বাট আদারওয়াইজ শাহরুখ খানের সমস্ত দিলওয়ালে দুলহানিয়া তো আমি 7 বার না 8 বার দেখেছি, মানে দেখেছিলাম আর কি। তো শাহরুখ খানের আমি বিরাট ফ্যান। আমার এখনকার অভিনেতাদের মধ্যে ভীষণ ভালো লাগে রণবীর কাপুর, ভিকি কৌশল, অসম্ভব ভালো লাগে এদের অভিনয়। রণবীর সিংও ভালো কাজ করছেন, অনেকেই এখন ভালো কাজ করেন। মেয়েদের মধ্যে আলিয়া ভাট ডেফিনেটলি, করিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, দে আর অল ভেরি ট্যালেন্টেড অ্যাক্টর্স ডেফিনেটলি। তাদের সব ছবি আমি মোটামুটি দেখি। তো অমিতাভ বচ্চনের ভুলাবো সিতাবো তুমি দেখেছো? ইয়া ডেফিনেটলি। যেমন মুভিটা, মানে এই প্রসঙ্গে বলি, এখন তো অনেক মুভি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করছে, তো তোমার কি মনে হয় সিনেমার ভবিষ্যৎটা কি, মুভি হল নাকি ওটিটি প্ল্যাটফর্ম? কেন কি দেখো, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমার ব্যক্তিগতভাবে মনে হয় সিনেমা হলের মজাটা আলাদা। বিগ স্ক্রিনের যে এফেক্ট আমরা ওটিটিতে দেখছি ঠিক কথা, ওটিটি একটা আলাদা মাধ্যম, একটা অন্য মাধ্যম বলে, মানে আমি বলছি টেলিভিশন যেমন একটা মিডিয়াম, সিনেমা একটা মিডিয়াম, ওটিটি ইজ ইন বিটুইন সিনেমা এন্ড টেলিভিশন বলে আমার মনে হয়। আমার বিগ স্ক্রিনের জন্য যে ছবিগুলো বানানো হয়েছে সেগুলো যদি ওটিটিতে, সব ছবি ভালো লাগবে না। মানে তুমি যদি বড় ক্যানভাসের ছবি দেখো, মানে ইফ ইউ ওয়াচ তানাজি রিসেন্টলি, যেটা খুব বড় ক্যানভাসে করা হয়েছিল, ইফ ইউ ওয়াচ দ্যাট ওটিটিতে তোমার ভালো লাগবে না, তুমি সেই এফেক্টটাই পাবে না। সো বিগ স্ক্রিনের একটা ম্যাজিকই আলাদা, দ্যাট ক্যান নেভার বি কম্পেয়ার্ড উইথ ওটিটি, which I personally feel. ওটিটি প্ল্যাটফর্মের জন্য যেগুলো বানানো হচ্ছে, দ্যাট ইজ ওকে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু সিনেমা হলের বিকল্প হিসেবে ওটিটি, নো, আই ডোন্ট থিংক সো, না, আমারটা মনে হয়। তো মানে আমাদের সবারই তাই, মানে আজকে কলেজ কেটে চলো যাই মুভি হলে মুভি দেখে আসি, তো সেই হলে না, এটা ওটিটিতে পাবো না। মেয়েটা বড্ড বকে। আমি একটুখানি ইন্টারাপ্ট করছি, আমার আর টেকনিক্যাল আলোচনা ভালো লাগছে না, আমি একটুখানি আড্ডা দেবো। নমস্কার ম্যাডাম, আমার নাম বঙ্গ কর্মকর, আমি বঙ্গ সন্তান। আর তুমি এখন এসো, তো তোমার জন্য আমার একটা গিফট আছে, দাঁড়াও। নমস্কার ম্যাডাম, কেমন আছেন বলুন? আমার খুব ভালো লাগছে আজকে আপনার সঙ্গে আড্ডা মারতে পেরে, মানে আমারও খুব ভালো লাগছে এই যে তুমি হঠাৎ করে পপ ইন করলে। আমি এরকম হঠাৎ করে ঢুকি, আমি অনেকক্ষণ ধরে আলোচনাটার মধ্যে তোমার এটা সাংঘাতিক, এটা ভালো এন্ট্রি, আই লাভড ইট। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। আগে বলুন কেমন আছেন, বাড়ির সবাই কেমন আছে? খুব ভালো আছে, বাড়ির সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি, দেখছেন সবসময় কি সুন্দর হাসি হাসি মুখ, একটুখানি আড্ডা দিতে পারলেই মানে বাঙালির মন তো মুখ করাটাই থাকাটাই দরকার। সবাই এমন কাঁদাকাঁদি করছে চারিদিকে, স্মাইলিং। তো থ্যাংক ইউ। আমি মানে এই আড্ডা দিতে পারলেই যেন মনটা একদম খুশি খুশি হয়ে যায়। তো আজকে আমি একটুখানি কথা বলবো বাঙালির আড্ডা নিয়ে। আপনার কি মনে হয় আজকালকার দিনে আমরা এতটাই বেশি ভার্চুয়ালি কানেক্টেড হয়ে যাচ্ছি ম্যাডাম, যে আমরা এই বসে আড্ডা, জমায়েতটা আলাদা জিনিস, সেটা আমরা রাস্তায় না করলাম, বাড়িতে বসে, এই জিনিসটা কি আজকাল একটু কমে যাচ্ছে না? একটু কমেই তো যাচ্ছে, নেই তো, মানে আমরা পুরোটাই ভার্চুয়ালি। শোনো, আমি হচ্ছি ওই আড্ডার জেনারেশনের মানুষ, যেখানে মানুষ রকে বসে আড্ডা মারতো, যেখানে মানুষ বন্ধুরা একসঙ্গে বসে আড্ডা মারতো, যেখানে বৃষ্টির দিনে তেলে ভাজা মুড়ি নিয়ে বসে আড্ডা মারতো। আমি সেই জেনারেশনের মানুষ, ঠিক আছে? এই ভার্চুয়ালি আড্ডা মারাটা জেনারেশনের মানুষ আমি নই, সুতরাং এটাকে আমি আড্ডা বলে মনেই করি না। যদি আজকে সব ঠিকঠাক থাকতো, আমরা হয়তো আপনার বাড়িতে গিয়ে আজকে গল্পটা করতে পারতাম। দেখুন বাবা, মানে তার মানে আপনি এখন তো ছেড়ে দাও, এখন তো পরিস্থিতি আমাদের বাধ্য করছে ভার্চুয়ালি আড্ডা মারতে, কিন্তু তুমি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো, না, এটাকে আমি কোনো আড্ডা মারা, আই ডোন্ট এনজয় দিস কাইন্ড অফ আড্ডা মারা। স্বাভাবিক, তাহলে মানে একদম একটা বিশাল একটা বাঙালি মানে মন যেটা আপনার মধ্যে আছে। তো আপনি একটা কথা বলুন, নিশ্চয়ই আপনি উত্তরটা আমাকে দিতে পারবেন। আড্ডা মারতে বসার সময় 3টে জিনিস কি কি খুব দরকারি, বলুন। আপনি একটা উত্তর দেবেন যদি হয়। 3টে জিনিস খুব দরকার একটা আড্ডা মারতে বসার সময়। হ্যাঁ বলুন। খাওয়া দাওয়া ভীষণ দরকার। চা, যারা চা খাবে, যারা ড্রিঙ্ক করবে তাদের জন্য ড্রিঙ্ক,
ভীষণ দরকার, you can't avoid it. আচ্ছা, That's a fact. নিশ্চয়ই। And whatever drinks, I'm not talking about anything specific, whatever drinks. ঠিক আছে, আড্ডা পরিস্থিতিটা আমি আরেকটু আপনাকে বলে দিই। এই ধরুন হঠাৎ করে দেখছেন বৃষ্টি পড়ছে, আপনার ঘরে ইলেকট্রিসিটিটাও প্রবলেম করছে, সেই সময় আপনার ঘরে আপনার কাজিনসরা বা বন্ধুরা আছে, সেই সময় আড্ডা মারার সময় মানে সেই সময় আড্ডা, এইটা যদি তোমার সিন হয় তাহলে সেই সিনে আমার রাখবে মুড়ি মাখা, চা, এই দুটো জিনিস তো মাস্ট, মানে আমি এবারে কমপ্লিট করে দিচ্ছি ম্যাডাম, আপনি খানিকটা গেছেন, এবার আমি কমপ্লিট করছি। মুড়ি চপ বা মুড়ি মাখা, তার সঙ্গে চা, আর একটা জমাটি ভূতের গল্প। ভূতের গল্পটা আমি করে এনজয় করি না। সেই কি কথা, আমি ভাবছিলাম আপনাকে জিজ্ঞেস করব যে আপনার কোনো ভৌতিক অ্যাডভেঞ্চার বা কোনো রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার মানে হয়েছে কিনা। আমি সত্যি কথা বলবো তোমাকে, আমার এরকম কোনো ভৌতিক এক্সপেরিয়েন্স হয়নি লাইফে এখনো পর্যন্ত। না, এটা আমি সত্যি কথা বলছি, আই এম নট জোকিং, আই হ্যাভ নেভার এক্সপেরিয়েন্সড মানে ছোট থেকে এতদিন অবধি কি নেভার। আর আমি খুব একটা ভয়টা হিসেবে পাই না, সুতরাং আমার এক্সপেরিয়েন্স হয়নি। এখন তুমি বলতে পারো যে কোথাও একটা অন্ধকারে হেঁটে যাচ্ছি, হঠাৎ একটা খসখস করে আওয়াজ হলো, আমি হট করে টার্ন করলাম পেছনে, সেটা ভূত কিনা আমি জানি না, কিন্তু আমি কোনোদিন কোনো ভয়ের কোনো এমন একটা জায়গায় গেছি, খুব আনকেনি একটা ফিলিং হচ্ছে, একটা মনে হচ্ছে যে না এটা কি গা ছমছম করছে, এরকম ধরনের আমার কিছু হয়নি আজ পর্যন্ত, হয়নি। নেভার এক্সপেরিয়েন্স দ্যাট ইন মাই লাইফ টিল ডেট। আচ্ছা, আর কোনো রোমাঞ্চকর একটা কোনো থ্রিলিং এক্সপেরিয়েন্সও হয়নি? যে কোনো ক্ষেত্রে বন্ধুদের সঙ্গে, মানে কোনো বন্ধুদের সঙ্গে কোথাও ট্রিপে গেছেন বা ট্রেকে গেছেন, কোথাও যে কোনো কিছু জায়গায় কোনো থ্রিলিং এক্সপেরিয়েন্স? আমি খুব একটা অ্যাডভেঞ্চারাস নয় জানো, আমি যেখানে রিস্ক দেখি আমি সেখানে এগোই না, সুতরাং আমার ওটা হয় না। আই এম ভেরি সেফ, আমি একটু সেফ থাকতে চাই। আচ্ছা, তো আপনি এই চা চপ এটা রোমাঞ্চ করতে গিয়ে হঠাৎ একটা বিরাট পাহাড়ে উঠে পড়লাম, পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়লাম, নদীর জলে ভেসে চলে গেলাম, এইটা আমি জীবনে কোনোদিন চেষ্টাও করিনি। আই এম নট এট অল অ্যাডভেঞ্চারাস। তো আমার একবার শুধু গোয়াতে আমার বন্ধুর সঙ্গে গেছিলাম, গোয়াতে একটা বোটের, আমি ভীষণ জলে ভয় পাই, সুতরাং আমি জলে নামি না, সমুদ্রে চান টানের ওমন বিষয় নেই, যদিও গোয়া ইজ মাই ফেভারিট ডেস্টিনেশন ইন ইন্ডিয়া, বহুবার গেছি, বাট স্টিল আমি করিনি। কিন্তু আমার যেটা হয়েছিল ওইটাতে আমার ভীষণ ভয় লাগে, আমি একটা বোট রাইডে গেছিলাম এবং সেই আমার বোটটাই উল্টে গেল, বুঝতে পেরেছো? এখন এটাকে যে তুমি অ্যাডভেঞ্চারাস বলো, পুরো এরম ভাবে উল্টে গেল, আমি পুরো জলের ভেতরে নাকানি চোবানি খেয়ে মানে একদম ডাকে চোখে, মানে এবং আমি আই স্টার্টেড ক্রাইং লিটারালি বিকজ আমি এত ভয় পাই। এটা কতদিন আগে হয়েছিল, মানে এটা খুব রিসেন্ট ঘটনা কি? বছর 5-6 আগে। আমি ওখানে এত বড় একজন মহিলা হাউ হাউ করে কান্না শুরু করে দিয়েছি, মানে আমি এত ভয় পাই এসবে, সুতরাং আমি খুব একটা অ্যাডভেঞ্চার করি না, কোনো রোমাঞ্চর মধ্যে আমি নেই। এক্স্যাক্টলি, তো আপনি যেহেতু এই অ্যাডভেঞ্চার খুব একটা করেন না, এই আনওয়ান্টেড একটা সিচুয়েশন যখন এসেছে ভয় পেয়ে যাওয়াটা স্বাভাবিক। না ম্যাডাম, আজকে সত্যি যদি মানে আমরা একদম সবাই একসঙ্গে থাকতে পারতাম, ভার্চুয়ালি কানেক্টেড না হয়, আমার একবার আমি তোমাকে, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমি কোনোদিন নাগরদোলা চড়ি, মানে মেলাতেও কোনোদিন নাগরদোলা চড়েননি? নো 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 নো। মানে একবার চড়েছেন, চড়ার পরে আর চড়েননি না কখনোই চড়েন? আমার একটাই, ও রাইট, আই মিসড একবার হয়েছে, সেটা হচ্ছে আমি ডিজনিতে গেছিলাম, আমেরিকা ডিজনিতে গেছিলাম। ডিজনিতে আমি একটা রাইড চড়েছিলাম, ওই জীবনে একটাই বোধহয় আমি ভুল করেছিলাম, আমি জানি না, দ্যাট ওয়াজ দ্য এক্সপেরিয়েন্স। যদি তুমি বলো এই অ্যাডভেঞ্চারটা যদি কি, সেটা হচ্ছে তাই। আমি সেইটা কি নাম আমি ওটা জানি না, ইটস আ কাইন্ড অফ একটা ট্রেন, সেটা একটা টানেলের মধ্যে দিয়ে যায় এবং অন্ধকার টানেল, এবং আমার কোনো আইডিয়া ছিল না, আই ওয়াজ উইথ মাই ফ্যামিলি অফ কোর্স, সবাই বলছে, এবং হয় না রাইডটা সম্পর্কে লেখা থাকে চড়ার আগে যে এই রাইডটা এরকম, আমরা এতটাই বোকামি করেছি যে আমরা কি সাম রকেট, আই ডোন্ট রিমেম্বার নামটা, এইবার আমরা ওটা আমরা পড়িনি, তো না পড়েই চড়ে ফেলেছি, বুঝতে পেরেছো? এবং তারপর যেটা হয়েছিল, নিয়ম কানুন না, মানে তোমার রাইটটা সম্বন্ধে ডিটেইল ডেসক্রিপশন থাকে, আচ্ছা ডিটেইলসে লেখা আছে, at least before getting into that তুমি পড়তে পারো যে এটা কি, তখন তুমি ডিসাইড করো whether you are going taking the ride or not, মানে you want to, এবার আমরা এতটাই মূর্খই বলবো যে আমরা ওটা পড়িনি, আমরা কি সাম
I forgot the name, I think কি rocket something. I said there must be something related to space, ভালো হবে, এর মধ্যে দিয়ে যাচ্ছে, ওর মধ্যে দিয়ে যাচ্ছে, ওকে। বাট সেটা আমার এক্সপিরিয়েন্স হয়েছিল ভাই, আমি জীবনে ওই একটাই ভুল করেছি অ্যাডভেঞ্চার করতে গিয়ে, আমি আর জীবনে করবো না। সেটা একটা অন্ধকার জায়গার মধ্যে দিয়ে ট্রেনটা যাচ্ছে, হঠাৎ আমি দেখলাম সামনে কিছু নেই, এটা একদম পারপেন্ডিকুলার নিচে নামছে 90 ডিগ্রি। আচ্ছা 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 আচ্ছা, এরকম রোলার কোস্টার টাইপের কিছু ছিল কি এটা? না না, তুমি এরকম সিটে বসে আছো, ইট ইজ গোইং স্ট্রেট, সাডেনলি আহা এই বাবা, মানে তোমার ধরো 10 তলা বাড়ি থেকে তোমার ফেলে দিল, ঠিক আছে 10 তলা বাড়ি থেকে ফেলে দিল, আপনি 10 তলার ছাদে হাঁটছেন, হঠাৎ করে আপনাকে একদম নিচে ফেলে দেওয়া হলো, ফেলে দিল, তারপর আবার ওখান থেকে 15 তলায় তুলে দিল, ঠিক আছে। মানে আমি জীবনে কোনোদিন এরকম এক্সপেরিয়েন্স হয়নি। এবং আমার একটা সময় মনে, মানে আমি তো তখন ওই আমেরিকায়, তোমাকে আমি সত্যি কথা বলছি, মানুষ মৃত্যুর মুখে পড়লে তো তখন আর ওসব মনে থাকে না যে আমি কোথায়, আমেরিকায় না ইন্ডিয়ায় না আমি কলকাতা শহরে কেয়াতলায় বসে আছি, তখন মানে মাতৃভাষাটাই আসে আর কি, বুঝতে পেরেছো? এবং আমি আমার মাতৃভাষায় যেভাবে চিৎকার করেছি, এবং বাবা গো মা গো ছেড়ে দো বাঁচাও গো, এবং ওখানে যারা ছিলেন, most of them were from different countries, none of them were Indian, তারা তো আমার ভাষাটা বুঝতে পারছেন না, তারা ভাবছেন এরকম একটা মহিলা এরকম ভাবে চিৎকার করছেন, কি বলছেন উনি। অ্যাকচুয়ালি আমি আমার মাতৃভাষায় যতগুলো বলা, যা যা বলা সম্ভব আমি তাই বলেছিলাম। আমার মনে হচ্ছিল যে আমি মারা যাবো, আমার হার্ট অ্যাটাক করবে। ইনফ্যাক্ট ওটা থামার পর আমার 15-20 মিনিট লেগেছে ধাতস্থ হতে, বাট আই টেল ইউ ইট ওয়াজ ডেঞ্জারাস। যারা যাবে ডিজনিতে তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, না পড়ে কোনো রাইডে যান কেউ না, যারা এরকম থ্রিল বা এরকম অ্যাকশন লাইক যাদের অনেকে শখ আছে যে না, যার অনেক মানুষ আছে, কি বলছিস ওটা চলিস নি, ও মাই গড ইট ওয়াজ সো এক্সাইটিং, আমার ভাই এটা এক্সাইটমেন্ট আছে না সত্যি আজকে only adventure। না আজকে আপনি সত্যি বঙ্গ কর্মকর খুব খুশি হয়ে গেল, দেবযানী চ্যাটার্জি কতটা খুশি হলেন আমি জানি না। চা মুড়ি না পেলেও আনওয়ান্টেড অ্যাডভেঞ্চারস আমি শুনতে পেলাম, আপনিও শেয়ার করলেন। তুমি বলাতে আমার হঠাৎ মনে পড়লো যে হ্যাঁ এরকম একটা ঘটনা আমার জীবনে ঘটেছিল, রাইট দুটো, গোয়াতে আর একবার ডিজনিতে। মানে গোয়াটাও প্যাথেটিক, মানে যদি কেউ এরকম আনওয়ান্টেড কিছু হয় না ম্যাডাম আজকে করেই শেখে, আর তারপর থেকে আর একদমই কোথাও কোনো রাইডস বা কিছুতে না। না না না, আমার জীবনে অত উত্তেজনা নেই। না ম্যাডাম আজকে অনেক বকে ফেলেছি, ওই যে ভদ্রমহিলা যাকে আমি এক্ষুনি তাড়িয়ে দিলাম, সে আবার এক্ষুনি আমার উপর খিটপিট শুরু করে দেবে। আমি যাই ম্যাডাম, তোমার সঙ্গে আড্ডা মেরে। থ্যাংক ইউ ম্যাডাম, এই তাই তো বলছি যে আড্ডা খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এখন অনুষ্ঠানের মনে হয় একটুখানি কিছু বাকি আছে, যেটা ওই যে মামনি এসো, চলে এসো মা, কোথায় তুমি? কাজে বকছিল না? না না, খুব মজা, খুব সুন্দর কথা হচ্ছিল, বলো। হ্যাঁ শুনছিলাম কিছু ভূতের গল্প, চাহা মুড়ির কথা। তোমার সাথে থাকলে অবশ্যই আজকে ভার্চুয়ালি আড্ডাটা হচ্ছে, তোমার বাড়িতে গিয়ে আমরা আড্ডা দিতাম, তোমার রান্না খাওয়াতে আমাদেরকে। হ্যাঁ আমি তো রান্না আজকাল ভালোই করছি লকডাউনের পর। তো তোমার সাথে আমরা তাহলে এখন একটা গেম রাউন্ড খেলবো, আর দেখো প্রশ্নগুলো রিলেটেড পাও কিনা তুমি। তো র‍্যাপিড, আমাদের রাউন্ডের নাম র‍্যাপিড ফায়ার রাউন্ড, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তোমার জন্য প্রথম প্রশ্ন রান্না রিলেটেড। তো প্রশ্নটা হচ্ছে যে তোমার কোনটা ভালো লাগে, নিজের হাতে রান্না খেতে নাকি অন্য কোনো কারোর হাতে রান্না বেশি খেতে ভালো লাগে? অন্য কারোর হাতে রান্না, নিজে কষ্ট না করে অন্য কেউ যদি ভালো রান্না করে খাওয়ায়, কার না ভালো লাগে? অন্য লোকের হাতে রান্না। তো এই জন্যই তো বললাম তোমার বাড়িতে গেলে তোমার রান্না ডেফিনেটলি খাবো। এনি টাইম। আর পার্টি করো তুমি ফ্রেন্ডদের সাথে? পার্টি করি মানে আমার খুব সিলেক্টেড ফ্রেন্ড সার্কেল। আমি ইন্ডাস্ট্রি কারোর সঙ্গে খুব একটা, মানে আফটার মাই ওয়ার্ক, কাজের পর আমি খুব একটা ইন্ডাস্ট্রির লোকজনের সঙ্গে মানে খুব একটা সময় কাটাই না বরাবরই। তো আই লাভ টু এনজয় উইথ মাই ওল্ড ফ্রেন্ডস, ছোটবেলাকার বন্ধু, এবং উই আর ইন টাচ। আমাদের একটা গ্রুপ আছে, সেখানে আমরা খুব আড্ডা মারি, প্রায়ই আমাদের পার্টি হয়। প্লাস আমাদের ফ্যামিলিও এইসব ব্যাপারে খুব, মানে খুব পার্টিবাজ ফ্যামিলি। সো হ্যাঁ, পার্টি তো করি ডেফিনেটলি। তো কোনটা বেশি ভালো লাগে, বন্ধুদের সাথে পার্টি করতে নাকি ফ্যামিলির সাথে আড্ডা মারতে ঘরে বসে? বন্ধুদের সঙ্গে পার্টিটাও আড্ডা, মানে
আমি জানি না মানে পার্টি বলতে এখন কি বোঝায়, বাট পার্টি উইদাউট আড্ডা কি করে হবে? রিলেটেড, অ্যাবসলিউটলি রিলেটেড। দুটোই সমান তাহলে। আমি দুটোই খুব এনজয় করি, ডেফিনেটলি খুব এনজয় করি। আমি কিন্তু পার্টি বলতে আই এম নট টকিং অ্যাবাউট দ্য ফর্মাল পার্টিজ। গেলাম একটু মানে একটু খুব অল্প কথা বললাম বা এই করে, আমি ওই পার্টিতে কিন্তু আমি যাই না, আমি ওই পার্টিতে আমি ইন্টারেস্টেড নই। আই এম টকিং অ্যাবাউট পার্টিজ উইথ মাই ওল্ড ফ্রেন্ডস এন্ড মাই ফ্যামিলি, মানে সেটা ভীষণ ভাবেই আড্ডা। মানে তুমি যদি পার্টির ডেফিনেশনটা সেটা ধরে থাকো তাহলে আমি বলবো যে আমি খুব একটা পার্টি পারসন নই, আই এম মোর অ্যান আড্ডা পারসন। মানে তোমার মেইন কথা হচ্ছে আড্ডা মারতে ভালো লাগে, সেটা ফ্যামিলির সাথে। একদম 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 একদম, এটাই ঠিক কথা বলেছো, আমার আড্ডা মারতে ভালো লাগে। বুঝতে পারলাম। তো বাঙালির আড্ডা মানে তো মেইন বিষয় হচ্ছে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, অনেকেরই আড্ডা মেইন। তো তোমার কোনটা ভালো লাগে, মোহনবাগান না ইস্ট বেঙ্গল? আমি ভীষণ ভাবে মোহনবাগান, আমি সাংঘাতিক ঘটছি, ইস্ট বেঙ্গলের কোনো প্রশ্নই নেই। সরি ফর মাই ইস্ট বেঙ্গল ফ্রেন্ডস, আমি তাদের খুব ভালোবাসি, কিন্তু তাহলেও বলছি যে আমি আমার মোহনবাগান হৃদয়ে থাকে। আমাদের সবার হৃদয়ে আছে মোহনবাগান। তো আর পুজোতেও বাঙালির খুব ভালো আড্ডা হয়। তো দুর্গাপুজো তো হবে, কোন পুজো বেশি তুমি আড্ডা মারো, দোলযাত্রা না কালী পুজো? দোলযাত্রা পুজো বলা যায় না ঠিক, বাট তাও খুব ভালো গেট টুগেদার হয় একটা। দুর্গাপুজোতে সব থেকে বেশি আড্ডা হয়। আমাদের তো আড্ডা মারার একটা কি বলবো, একটা হেতু লাগে আর কি। তো আড্ডা হলেই হলো। তবে হ্যাঁ, কালী পুজোতে অতটা হয় না, বিকজ কালী পুজোতে আমার বাড়িতে পুজো হয়, আমি লক্ষ্মী পুজো করি, তো আমি ব্যস্ত থাকি ওই নিয়ে। তো ওটা আমার বাড়িতে একটা কাজ থাকে, তো ওই কালী পুজোটা আমি অতটা আড্ডা মারতে পারি না, বিকজ কাজ থাকে বলে, বাড়িতে পুজো থাকে বলে। আদারওয়াইজ দুর্গাপুজোয় ভীষণ আড্ডা হয়, দোলেও পার্টি হচ্ছে রাত্রিবেলা। হ্যাঁ, রাত্রিবেলা মোস্টলি হয়, দোলের দিন আগের দিন রাত্রে হয় মোস্টলি আমাদের বন্ধুদের আড্ডাটা এরকম। হ্যাঁ, আড্ডার কোনো আড্ডার কোনো কারণ নেই বাঙালিদের জন্য। না না, আর বাঙালির আড্ডার কোনো কারণ হয় নাকি? যখন তখন যে কোনো জায়গায় 4 জন বাঙালি একসঙ্গে হলেই আড্ডা শুরু হয়ে যায়। তো আমাদের পরের রাউন্ড আছে একটা, সেটা হচ্ছে গেম রাউন্ড। তো দেখি এবার তুমি কেমন, মানে আমাদের সাথে কেমন এনজয় করো গেম রাউন্ডে। তো আমাদের মিস্টার কম্পিউটার আছেন এখানে, উনি তোমাকে কিছু ছবি দেখাবেন, তোমাকে আইডেন্টিফাই করতে হবে ছবিটা। তো দেখা যাক, মিস্টার কম্পিউটার চালাও। জুম ইন গেম, এটা তোমাকে গেস করতে হবে এটা কিসের ছবি। বাবা, এই সব তো টেনশনের বিষয়। কিসের ছবি এটা? হ্যাঁ, গেস করো। আমি তো কিছু বুঝতেই পারছি না। এটা কম বেশি ডেইলি লাইফে সবাই নিয়ে থাকেন। দেখো, ডেইলি লাইফে সবাই নিয়ে থাকে, মানে এটা একটা খাবার জিনিস, এইটুকু হিন্ট দিলাম। খাবার জিনিস? হ্যাঁ, কম বেশি সবার ঘরে। ও, শসা। একদম রাইট, এটা একটা শসার ছবি। হ্যাঁ, মানে তখন আসছিল না কিছু, আমি বুঝতে পারছিলাম না, এটা জাস্ট সবুজ শসা। রাইট, হ্যাঁ, শসার ছবি, একদম ঠিক বলেছো। তো এর পরের নেক্সট ছবি আমরা দেখে নেব, দেখি পরের ছবিটা কি আছে। আমিও বুঝতে পারছি না কি আছে এখানে। What is this? I don't know. দেখি গেস করে কেমন। অ্যাকচুয়ালি এতটুকু আসছে বুঝতে পারছি না, মানে একটু। ওটাই তো গেম আমাদের, জুম ইন গেম। ও, জুম ইন গেম, আচ্ছা। ও রাইট, হ্যাঁ, জুম ইন গেম। হোয়াট ইজ দিস? আই ডোন্ট। কিছু একটা ফার মনে হচ্ছে, ফার। এবার আশা করি বুঝতে পারবে। ফার কারুর, মানে কোনো এক লোক। হ্যাঁ, ঠিক দিকে যাচ্ছো। বেড়ালের ওখানটা, উপরটা। একদম এক্স্যাক্টলি, এটাও ঠিক বলেছো তুমি। হ্যাঁ হ্যাঁ, একদমই
ইন্টারেস্টিং। হ্যাঁ, বেড়ালের এই করছে একদম। তো নেক্সট স্লাইড দেখাও। এটাও দেখতে খুব ইন্টারেস্টিং লাগছে। কি একটা অরেঞ্জ টাইপ, বুঝতে পারছি না। জুম ইন করলে অনেক কিছু মানে কালার চেঞ্জ হয়ে যায়। একটু পরেরটা দেখাও। জেলি টাইপের লাগছে অরেঞ্জ। এটা খাবার জিনিস, তুমি ঠিক দিকে যাচ্ছ। এবার দেখা যাক কি এটা। কেক, পেস্ট্রি, দেখিয়ে দাও। এবার এবার দেখো, আমার তো কিছুটা টেক্সচারটা অন্যরকম লাগছে। না এটা একটা, এটা একটা খাবার জিনিস। আম, আম, আম তো না, পিৎজা। পিৎজা, ও মাই গড। শুধু অরেঞ্জটা আসছে, আমি কি করে বলবো? টমেটো, টমেটো। ওকে, অন পিৎজা। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ। নেক্সট লাইন। এটা ভীষণই ডিফিকাল্ট কিছু একটা লাগছে। হ্যাঁ, কি জিনিসটা কি? আর একটু জুম আউট করো। আচ্ছা, আয়না কিছু একটা করছে, এরা কিছু। এবার বলতে পারবে আশা করি। ছোট ছোট স্টোন, স্টোনের উপর সামথিং। মিরর, মিরর, সানগ্লাস, সানগ্লাস। হ্যাঁ, মিরর, হ্যাঁ ঠিকই বল, সানগ্লাস। ব্যাস, তাহলে তুমি 3টে পেরে গেছো। পিৎজাটাই শুধু একটু কনফিউজিং হয়ে গেছিল। পিৎজা খেতে ভালো লাগে তোমার? খুব একটা নয়। তো ওই জন্য তাহলে ঠিক আছে, জাস্টিফাই। তো এরপর তোমাকে আমি একটা যে কোনো মেল অ্যাক্টরের ডায়লগ তোমাকে আমি পড়ে শোনাতে বলবো। আমার তো একজনই ফেভারিট অ্যাক্টর অমিতাভ বচ্চন। ঠিক আছে, তারই ডায়লগ বলছি, হাম জাহাं खड़े होते हैं लाइन वहीं से शुरू होता है। আচ্ছা, তো আমি একটা ডায়লগ বলি, তুমি ওটা বলে শোনাও। বউ হারালে বউ পাওয়া যায় রে পাগলা, মা হারালে মা পাওয়া যায় না। এটা বলে শোনাও। এটা তো চিরঞ্জিত চক্রবর্তীর ডায়লগ, ছবির নাম প্রতীক। এটা মানে খুবই একটা, হ্যাঁ, আমি কিন্তু ছবিটা দেখিনি, ডায়লগটা সবাই বলে বলে জানি। আপনি শুনে তো এটা বলে শোনাও দেখি তোমার গলায় কেমন লাগে। এমনি ডায়লগটা বলো আর একবার। বউ গেলে বউ পাওয়া যায় পাগলা, মা গেলে মা পাওয়া যায় না। এটা ওনার মতো করে কেউ বলতে পারবে। হ্যাঁ, উনি আরে হাই পাগলা। He has a specific style of his own. এটার জন্যই ওনাকে মানে আরো বেশি ভাবে চেনে, এই ডায়লগটার জন্যই। হ্যাঁ, একদমই তাই, একদম। তো আমারও ফেভারিট ডায়লগ আছে, প্রসেনজিৎ যে ডায়লগটা আছে যে মা আমি চুরি করিনি, ওই ডায়লগটাই খুব ভালো লাগে। এইভাবেই চেনা যায় ওনাকে। এটা কোন ছবির ডায়লগ? আই ডোন্ট নো। আমিও জানি না, আমি মা আমি চুরি করিনি, এটাই শুধু শুনেছি। তো এবার আমাদের যে নেক্সট গেমটা, সেটা হচ্ছে আমি তোমাকে কিছু একটা বলবো, তোমাকে গেস করে আমাকে আনসারটা বলতে হবে। ঠিক আছে? এগুলো একটা হিন্ট দিচ্ছি, এগুলো তোমার সাথেই রিলেটেড কিছু আমি বলবো। দুটো ওয়ার্ড বলবো, গেস করো। ঠিক আছে? আমি নিউ বলবো বলবো যমুনার ঢাকি, যমুনা ঢাকি। একদম। বলবো? হ্যাঁ বলো। দুর্গা সহায়। বাহ,
দারুণ হয়েছে। খুব ভালো লাগলো তোমার সাথে গেম গুলো খেলে, খুবই ইন্টারেস্টিং লাগলো। থ্যাংক ইউ। খুব এনজয় করলাম। তো আমরা একদম শেষ পর্বে চলে এসেছি অনুষ্ঠানটার। তার আগে তোমাকে কিছু মানে তোমার কাছ থেকে, যেমন তুমি বললে তোমার একটা নতুন মুভি আসছে গুলদাস্তা, তো গুলদাস্তায় তোমার চরিত্রটা কেমন, এক্সপিরিয়েন্স কি কি আছে সেগুলো যদি শেয়ার করো তোমার কাছ থেকে আমরা জেনে নেবো সেটা। চরিত্রটি একেবারে একজন ঘরোয়া হাউসওয়াইফের চরিত্র, এবং যে আমরা এই ধরনের চরিত্র আশেপাশে প্রচুর দেখতে পাই, যাদের জীবনে, যে মহিলাদের জীবনে সবটাই তার সংসার ঘিরে রয়েছে, তার নিজস্ব ভালো লাগা না লাগা, নিজস্ব জীবন বলে আলাদা কিছু নেই, তার জীবন মানে তার স্বামী, তার সন্তান, তার শাশুড়ি, এরম একটা চরিত্র। যে চরিত্রটা খুব মানে সবসময় শি ইজ অন দ্য রিসিভিং এন্ড, লোকের কাছ থেকে নিয়ে যায়, খুব একটা নিজে বলা বা নিজের ভালো লাগাটা লোকের কাছে প্রকাশ করা এরকম ধরনের চরিত্র নয়, বিচ আমি একদম যেটা নই, আমি ভীষণ এক্সট্রোভার্ট। সুতরাং এই চরিত্রটা করতে আমার এই জন্যই ভালো লেগেছিল, কারণ হচ্ছে আমি এই ধরনের চরিত্র কখনো করিনি। পিপল জেনারেলি দে টেন্ড টু কাস্ট মি ইন আ নেগেটিভ রোল অর এনি রোল যেটার মধ্যে ভীষণ অ্যারোগেন্স আছে আর ভীষণ কি বলবো একটা গ্ল্যামার রয়েছে, কিন্তু একেবারে ভেঙে একজন ঘরোয়া মহিলা, মানে এক গৃহবধূ যার সংসার নিয়ে তার জীবন, এই ধরনের চরিত্র তো আমি খুব একটা করি না। মানে আমাকে লোকে দেয় না, মানুষ দেয় না কেন আমি জানি না, বাট সুতরাং সেই ধরনের চরিত্র প্রথমবার করলাম বলে করতে ভীষণ ভালো লেগেছে, ভীষণ এনজয় করেছি। এবং ডিরেক্টর অর্জুন দত্তর সঙ্গে আমার ভীষণ ভালো সম্পর্ক, আমি ওর সঙ্গে আগেও কাজ করেছি, ওর একটা শর্ট ফিল্মে কাজ করেছিলাম যে ছবিটি কানজে স্ক্রিনিং হয়েছিল, দ্য সিক্সথ এলিমেন্ট। হ্যাঁ, তো অর্জুনের এটা মানে ছবি আর কি, অর্জুনেরই ডিরেকশন, সুতরাং ভীষণ এক্সপিরিয়েন্সটা আরো খুব ভালো, বিকজ আমি স্বস্তিকা এবং অর্পিতা দুজনের সঙ্গে কাজ করলাম। ওদের সঙ্গে, স্বস্তিকার সঙ্গে আমি বহু বছর আগে একটা ছবি করেছিলাম, কিন্তু সেভাবে নয়। অর্পিতার সঙ্গে তো এর আগে কখনো কাজ করিনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এবং তোমরা এটা জানো যে ওরা ছবির জগতে অনেক উপরে ওদের স্থান। স্বস্তিকা তো এখন বম্বে তো এত ভালো কাজ করছে, ছুটিয়ে কাজ, শি ইজ সাচ আ গুড অ্যাক্টর, and she's such a good actress, দিল বেচারা, she's such a good actress, অর্পিতাও ভীষণ ভালো। তো ওদের সঙ্গে কাজ করার একটা ভীষণ ভালো অভিজ্ঞতা হলো আমার, এবং এত সুন্দর কাজ করেছে। দেখো, ওরা আমার থেকে অনেক এগিয়ে, কিন্তু কোনো সময় ওরা আমাকে সেটা বুঝতে দেয়নি, এবং এত একটা কমফোর্টেবলি সবাই মিলে মিলেমিশে কাজ করেছি। অর্জুন তো একদম আমার নিজের ছোট ভাইয়ের মতো, সুতরাং ওর সঙ্গে আমি সবসময় কমফোর্টেবল ওয়ার্কিং উইথ হিম। বাট অর্পিতা স্বস্তিকার সঙ্গে কাজ করার এই যে একটা এবং অনুভব, যে আমার ছেলের পার্ট করেছে, ইজ অলসো ভেরি সুইট। তো পুরো টিম ওয়ার্কটাই ভীষণ ভালো ছিল এবং ভীষণ ভালো এক্সপিরিয়েন্স আমার কাজ করে, এবং আমি এটাই মানে আশা করবো যে মানুষের ছবিটা ভালো লাগবে। দেখো, ছবিটা খুব একটা সিম্পল স্টোরি, তিনজন মহিলার মানে মিডল এজড মহিলার গল্প, তাদের নিয়ে গল্প, আর কিছুই না। ইটস আ ভেরি সিম্পল স্টোরি টেলিং, খুব সুন্দরভাবে সরল সাদাসিধে ভাবে তার স্ক্রিপ্ট এবং তার সবটাই বুননটা। তো মাই ফিঙ্গার ক্রস যে মানুষ রিলিজ হলে লোকের মানে সবার ভালো লাগবে। তো ভালো এক্সপেরিয়েন্স, আই এম লুকিং ফরওয়ার্ড। যারা আমাদের আড্ডার সাথে শামিল রয়েছেন তারাও অবশ্যই দেখবেন রিলিজ হলে এই মুভিটা। সবথেকে বড় কথা, কবে হল খুলবে তো আমরা জানি না, সিনেমা হল কবে খুলবে তো আমরা জানি না, তবে আমরা এক্সপেক্ট করছি খুব শিগগিরই হয়তো সিনেমা হল খুলবে। তো এখন উই আর অনলি প্রেইং ফর আ নর্মাল লাইফ, যেটা আমরা এখনো ফিরতে পারিনি নর্মাল লাইফে। তো আগে তো নর্মাল লাইফে ফিরতে হবে, তারপর তো ছবি দেখা সবটাই। তো দেখা যাক কি হয়, লেটস হোপ ফর দ্য বেস্ট। আর অর্জুন দত্তের সাথে তুমি সিক্সথ এলিমেন্ট মুভিটা করেছিলে, এটা একটা ফিল্ম ফেস্টিভ্যালেও গেছিল যেরকম বললে তুমি। তারপর শুনেছিলাম অর্জুন তোমাকে লাকি চার্মও বলেছিলেন, তো ওনার সাথে অর্জুনের এটা মানে কুসংস্কার বলবো না সুসংস্কার বলবো আমি জানি না, বাট ওর একটা ধারণা রয়েছে, ওর যেমন ওর পরের ছবিটা যেটা অর্পিতাকে নিয়ে ও করলো অব্যক্ত, সেই ছবিতেও একটা সিন ও সিনটা শুধু লিখেছিল আমাকে দিয়ে ওটা করা হয়েছে। হ্যাঁ, আমার ওখানে একটা গেস্ট অ্যাপিয়ারেন্স, আমার একটা সিনের আমার পার্ট ওখানে, কিন্তু ওর একটা কোথাও ধারণা যে দেবযানীদিকে আমার সমস্ত কাজে দেবযানীদিকে থাকতেই হবে আর এরকম ধরনের ওর একটা ধারণা, ও আমাকে বাদ দিতে পারে না। ওর মনে হয় যে আমি ওর খুব ভেরি লাকি ফর হিম
তো ওইটা তো মানে ওই অব্যক্ত তো সিনটাও করেই ছিল, লিখেই ছিল আমাকে দিয়ে করাবে বলে, সো দ্যাট আমি মানে প্রজেক্টের সঙ্গে ইনভলভ থাকি। তো লাইক তাও আরো ফিউচারে আরো অনেক এমনি মুভি আমরা দেখতে পাবো ওনার সাথে। আমি তো ভীষণ ভাবে চাই মুভি করতে, ডেফিনেটলি ভীষণ ভাবে চাই মুভি করতে, কিন্তু আনফরচুনেটলি আই ডোন্ট গেট মাচ অফার্স মানে লুক্রেটিভ যেটা করা যায়, মানে করার মতো আছে অফার অনেকই, বাট আই এম ভেরি চুজি অ্যাবাউট ফিল্মস। আই ডোন্ট ডু, আগে করেছি একটা দুটো বাজে কাজ, কিন্তু আমি সবাই দেখতে চায় আমার মনে হয়। হ্যাঁ ডেফিনেটলি, দেখা যাক। হ্যাঁ ডেফিনেটলি। আর তোমার একটা বুটিক আছে আমরা শুনছিলাম, সবাই শুনেছে আই গেস তোমার এই বুটিক। ছোট্ট বুটিক আছে, ছোট বুটিক মানে ছোট করেই রেখেছি জাস্ট বিকজ আমি অতটা সময় দিতে পারি না, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি ওটা একটা আমার আরেকটা প্যাশনের জায়গা। তো কোথা থেকে মানে কিভাবে এই আইডিয়া বুটিকের একটা আইডিয়া জাস্ট আমি নিজে মানে আমার নিজে যেহেতু আমি মানে ফ্যাশনটা মানে আমার ভীষণই একটা ভালোবাসার সাবজেক্ট, ভালো লাগার সাবজেক্ট, তো সেই জন্য সেই নিয়ে আমার কোনো ফ্যাশন নিয়ে আমার কোনো লেখাপড়াও নেই, পড়াশোনাও নেই, এবং আমার কোনো ডিগ্রিও নেই, কিছুই নেই। আমি যেটাই ডিজাইন করি সেটা সম্পূর্ণ আমার নিজের এস্থেটিক্স সেন্স থেকে এবং নিজের স্টাইল সেন্স থেকে বলতে পারো, আমি নিজে ক্রিয়েট করি, বাস দ্যাটস ইট। এখন সিচুয়েশন সব ঠিক হয়ে গেলে তোমার বুটিক নিশ্চয়ই একদিন ঘুরে দেখবো, আড্ডাও দেবো। নিশ্চয়ই এসো, আমি তো এখন বন্ধই রেখেছি, প্রবাবলি হয়তো অগস্টের এন্ডে খুলবো, বিকজ পুজো আসছে। আমি জানি না আবার পুজোটা কিরকম ভাবে হবে, সেটাও একটা বড় ব্যাপার, কিন্তু অগস্টের শেষের দিকে আমি প্ল্যান করছি বুটিকটা খোলা, এই মাসের শেষের দিকে। সো ডেফিনেটলি কাম ওভার। একদম। আর তুমি একটু যদি বলে দাও যে আমাদের যারা আড্ডায় সামিল আছে তারা যদি মানে ইন্টারেস্টেড থাকেন দেখতে, তো তারা কিভাবে আপনার বুটিকে যেতে পারে? অ্যাড্রেসটা আমি বলতে পারি, আমার বুটিকের নাম হচ্ছে ঐশে, অ্যাড্রেস হচ্ছে P409 যোধপুর পার্ক, কলকাতা 68। এটা যোধপুর পার্ক পোস্ট অফিসের উল্টো দিকের রাস্তাটা দিয়ে যেতে হয়। P409 যোধপুর পার্ক, কলকাতা 68। It's a very small boutique, সুতরাং I don't have any glow sign, তো হয়তো লোকে ওরকম ভাবে করতে পারবে না, বাইরে থেকে বুঝতে পারবেন না আমার বাড়ির নিচে, কিন্তু অ্যাড্রেসটা ওনারা যদি লিখে নেন তো আসতে পারেন। Probably I'm going to open up end of this month. তাহলে সবাই শুনে নিয়েছো তোমরা কিভাবে বুটিকে যেতে হবে, চটপট নোট ডাউন করে নাও আর চলে যাও। তো আড্ডার একদম এন্ডে এসে গেছি আমরা, তো এবার তোমার কাছে এইটা জানতে চাইবো যে যারা এখন রয়েছেন অ্যাসপায়ারিং অ্যাক্টর, যেমন আমিও রয়েছি, তো তুমি আমাদেরকে কি টিপস দিতে চাও? অভিনয় টিপস দিতে চাই না, আমি একটা জিনিস শোনো, আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে অভিনয়টা এখন কি হচ্ছে, সবাই, আমি তোমাকে কোনো রকম ভাবে ছোট করছি না, কাউকেই ছোট করছি না, আমি বাস্তবটা বলছি। এখন সবাই ভাবছে তারা অভিনেতা হতে পারে বা অভিনেত্রী হতে পারে না, এটা কিন্তু একটা শেখার মতো জিনিস, এবং প্রথম কথা হচ্ছে তোমার ভেতরে সেটা থাকতে হবে। অভিনয় তো অনুভব বই পড়ে ভীষণভাবে অভিনেতা অভিনেত্রী হওয়া যায় না, মানে অভিনেতা অভিনেত্রীর অধ্যাবসায়টা কি হয়, যে তুমি অনেক ছবি দেখলে বা তুমি থিয়েটার করলে, আমি তো সকলকে বলবো থিয়েটার করো, আগে থিয়েটার করো, অভিনয়ের যে ব্যাকরণটা সেটা আগে জানো, শেখো, তারপর ইউ কাম টু টেলিভিশন অর ফিল্ম অর হোয়াট এভার। কিন্তু এখন যে ট্রেন্ডটা আমি দেখি, সবাই এক লাফে টেলিভিশনে চলে যেতে চায়, সেটা করলে কিন্তু লং রানে কতটা যাওয়া যাবে আই যাও। দেখো আমরা খুব ছোট ছোট দিয়ে শুরু করেছিলাম, 2টো সিনিয়র পার্ট, 4টে সিনিয়র পার্ট, ছোট চরিত্র, এইটাই হচ্ছে তোমার কি বলবো শেখার জায়গা। ছোট 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 করতে করতে এক্সপিরিয়েন্স হতে হতে আজকে একটা জায়গায় গেছি, যতটুকুই হোয়াট এভার লিটল বিট আই হ্যাভ ডান ইন মাই লাইফ, আমি সেই এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। কিন্তু সেটা করতে হবে, মানে কেউ যদি প্রথমেই ধরে নেয় যে আমি গিয়ে হিরোইন হয়ে যাব বা কোন কেউ আমি গিয়ে হিরো হয়ে যাব, সেটা কিন্তু হয়তো বাই ভার্চু অফ আজকে টেলিভিশনে যেভাবে কাজ হচ্ছে সম্ভব হয়তো, কিন্তু লং রানে এটাকে দেখো, অভিনেতা অভিনেত্রী হওয়াটা
তো একরকম স্ট্রাগল, কিন্তু সেটাকে এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা এটা একটা অনেক বড় জিনিস। সেটা টিকে থাকতে গেলে যে ক্রাফটটা তোমার জানতে হবে, সেটা সেই অভিনয় ক্রাফটটা তোমাকে কি বলবো, সেটাকে নার্চার করতে হবে, বুঝতে পেরেছো? তো তার জন্য আমি সকলকেই বলি থিয়েটার করো, স্টার্ট ইয়োর অ্যাক্টিং ক্যারিয়ার বলবো না, মানে এই অভিনয়ের যে জীবনটা, লাইফটা, ইউ স্টার্ট উইথ থিয়েটার। আগে নিজেকে দেখো, নিজেকে জাজ করো যে তুমি অভিনয় করতে পারো কিনা এট অল, এটা তোমার ভেতর আছে কিনা এট অল। একদম একদম খুব সুন্দর। যখন একটা হলে 700-800 লোক থাকে না, তার সামনে স্টেজে দাঁড়িয়ে তুমি অভিনয়টা যদি করতে পারো, ভালোভাবে করতে পারো, তখন তুমি নিজেকে জাজ করতে পারবে যে তুমি কতটা তৈরি পরের স্টেপ, মানে পরের ধাপে ওঠার জন্য। সেখান থেকে অনেক কিছু শেখার আছে। দেখো, আমরা ক্লাস 1 থেকে ক্লাস 10 অবধি পড়ে এতগুলো পরীক্ষা দিয়ে তারপর কিন্তু ক্লাস 10-এ আজকে আমরা মাধ্যমিক পাস করেছি, কি আইসিএসসি পাস করেছি, কি সিবিএসসি পাস করে হোয়াটএভার, সেখানে একটা স্কোর করেছি, কিন্তু তোমাকে এই এতগুলো পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে, তো তবে তো তুমি ক্লাস 10-এ উঠেছো, তবে তো তুমি সেখানে বসার যোগ্যতাটা পেয়েছো। তো রাতারাতি তো একদম এক লাফে ক্লাস 10-এ উঠে একদম ফাইনাল পরীক্ষাটা দেওয়ার যোগ্যতাটা পাওনি তো তোমার। তো এই যে পরীক্ষাগুলো দিয়ে যেতে হয়, এইগুলো কিন্তু আমাদের জগতেও এটা খুব ইম্পর্টেন্ট। মানে আমি আমাদের অভিনয় জগতের কথা বলছি, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে ইউ গো থ্রু দিস, দেয়ার আর সার্টেন প্রসেস ইউ হ্যাভ টু গো থ্রু দিস, রাতারাতি হয় না। সুতরাং আমার সবসময়, আমি সবাই আমার কাছে যারাই আসে আমি সকলকেই বলি তোমরা থিয়েটার করো, আগে থিয়েটার করো, দেখো অভিনয়টা করতে পারছো কিনা, দেখো তোমার উচ্চারণটা স্পষ্ট কিনা, দেখো তুমি একটা ডায়লগ কিভাবে বলবে সেই স্ক্যানিংটা করতে পারছো কিনা। এগুলো শিখতে হয়, এটা রাতারাতি হয় না, it takes time, it takes time. Definitely. খুব ভালো লাগলো তোমার কাছ থেকে অনেক কিছু শিখলাম, শিখতে পারলাম। তো আমরা এখন একটা মানে সেলফি নেব আর কি, তুমি আমাদের আড্ডায় এসছো, তো সামনাসামনি থাকলে তো ভার্চুয়াল আড্ডা না হলে তো সেলফি নেওয়া যেত, ভার্চুয়ালি একটা সেলফি নেওয়া হবে। আমাদের মিস্টার কম্পিউটার আমাদের হেল্প করবে এই বিষয়ে। ভার্চুয়ালি সেলফি নেওয়া যায় নাকি? আমি তো মানে টেকনোলজিক্যালি একদম ভীষণ ভাবে মানে খারাপ, আমি অর্ধেক জিনিস বুঝি না। তো আমরা সেলফি নেব এখন, বঙ্গ কর্মকারকেও ডেকে নি সেলফিতে। নিশ্চয়ই, এত সুন্দর আড্ডা মেরে গেল আমার সঙ্গে। হ্যাঁ, পাশের পাড়া নিতাইদার সঙ্গে গল্প করতে গেছিলাম, কি দরকার হচ্ছে বল? আবার এসে ও ম্যাডাম আপনি এখনো আছেন? নমস্কার, আমি খেয়ালই করিনি আসলে ওকে দেখে। নমস্কার। নমস্কার, বলুন। নমস্কার। এসে বাজে বলছে, কি সেলফি নেবে বললো? হ্যাঁ, সেলফি নেবে? তুমি আমাকে ডেকেছো? এটা কি ওরই বুদ্ধি না আপনি ডাকতে বলেছেন? না, ওর বুদ্ধি। না সেলফি নাকি? চলো সেলফি তো মিস্টার কম্পিউটার নেবেন। হ্যাঁ, আসো। কম্পিউটারকে বলো একটু নিতে, আমি হাসি। পোজ দাও, মিস্টার কম্পিউটার পোজ দিতে বলছে সবাইকে। আচ্ছা, আমার এটাই পোজ। আমার খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে আড্ডা মেরে, এবং তোমাদের এই ইউটিউব চ্যানেলটি আরো ভালো কাজ করুক, আরো ভালো ভালো কাজ করো তোমরা। অনেক শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে তোমাদের জন্য। ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ। অনেক শুভেচ্ছা রইলো, আমি তো ডেফিনেটলি দেখবো। আর সব ঠিক হয়ে গেলে তোমার সাথে একবার সামনাসামনি বসে আড্ডা দেওয়ার ইচ্ছা রইলো। নিশ্চয়ই 100 বার। চপার মুড়িটা থাকবে জানো তাতে। হ্যাঁ, টাটা। আচ্ছা, নিশ্চয়ই। তাহলে বৃষ্টি পড়তে হবে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। আসছে বছর বর্ষাকালে ফাইনাল। চপ হয় না, চপ মুড়ির সঙ্গে বৃষ্টি ভীষণ ভাবে রিলেটেড। আসছে বছর বর্ষাকালে ফাইনাল। ওকে, টাটা। অল দ্য বেস্ট। বাই বাই। বাই।